হ্যাঁ, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ক্লাস করতে করতে হয়তো খুব টায়ার্ড না? ক্লাস করতে করতে হয়তো খুব টায়ার্ড হয়ে গেছেন, সমস্যা নাই। খুব বেশি সময় নিব না আপনাদের, টাইম নষ্ট করব না। আর হচ্ছে খুব অল্প সময়ই ক্লাস নিব এবং ইনশাল্লাহ একটা ইফেক্টিভ ক্লাস হবে আর কি, ঠিক আছে? বেতন মজুরি থেকে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, খুবই সহজ চ্যাপ্টার। যারা এতদিন পরেও নি তাদেরকে আমি জাস্ট বলবো যে জাস্ট এই 3টা প্রশ্ন আমি দেখাবো, 3টা প্রশ্ন একটু সলভ করে যাবেন, ঠিক আছে? এতটুকুই বলবো যে 3টা প্রশ্ন একটু সলভ করে যাবেন। এই 3টা প্রশ্ন যদি সলভ করে যান, ভাগ্য ভালো থাকলে 90% পসিবিলিটি আছে এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার। ওকে, তো যারা একটু চিন্তায় আছেন, বিশেষ করে উৎপাদন ব্যয় করেননি, বা যারা একটু চিন্তায় আছেন অংশীদারিটা করেননি, তাদের জন্য বেতন মজুরিটা একটু দেখে যাওয়া জরুরি। এবং আমি আপনাদেরকে বলবো ক্লাসটা শেষ হইলেই এই চ্যাপ্টারটা করে তারপরে বাসায় যাবেন, ঠিক আছে? ঘুমাবেন আর কি, ঘুমাবেন বা কী করবেন। আর যেহেতু নাজমুল স্যারের ইলেকট্রিসিটি চলে গেছিলো, তো তারপরে আমি কেন ক্লাসটা নিলাম, ক্লাস নেওয়ার কারণই হচ্ছে যে আজকের দিনটা একটু চাপ নেন। কালকে তো পরীক্ষা, কালকের দিনে এত চাপ নেওয়ার দরকার নাই, চাপটা আজকেই নেন, ঠিক আছে? আজকে আপনারা চাপটা নেন, কালকে পরীক্ষা, কালকে এত চাপ নেওয়া যাবে না, ঠিক আছে? আজকে চাপটা নেন, আপনারা একটু প্রেশার নেন, কালকে রিল্যাক্সে পড়াশোনা করতে পারবেন। ওকে, আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই লাইভটা, জাস্ট একটা মিনিট আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই এবং আপনারাও একটু লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে নেন, ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। দাঁড়ান, একটু গ্রুপগুলোতে দিয়ে দিই, ঠিক আছে? একটু আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিই, সবগুলোতে সবাই আসুক। আর আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে ডেকে নেন। বেতন মজুরি চ্যাপ্টারটা আসলে সবারই করা উচিত, যদি আসে তাহলে তো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো, কিন্তু ইজি জিনিস আবার যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে আমরা চেষ্টা করব খুব ভালো মতো শেখার। ওকে, সবাই একটু শেয়ার করে দেন লাইভটা। হ্যাঁ, আমি আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিলাম, সব গ্রুপে দিয়ে দিই। ওকে ওকে ওকে, ক্লাস শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে দেন তো ভাইয়া, কষ্ট করে সবাইকে একটু ডেকে নেন, যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস আমি বলেছি, একটু কষ্ট করে ডেকে নেন। আচ্ছা, একদম ইজি স্যার, ভেরি গুড, একদম ইজি। সাউন্ড নাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান। এর সাউন্ড শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, সবাই ঘুমাক, সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে 300 জন যুক্ত হয়েছে, তাই না? মাত্র এই কয়জনই ক্লাস করবে? 1 মিনিট সময় নিব, ঠিক আছে? 1 মিনিটে ভাইয়া সবাই একটু শেয়ার ডান করে দেন তো, 1 শেয়ার ডান করে দেন তো একটু। আর 3 জন বন্ধুকে মেনশন দেন, ঘুম থেকে ডেকে নিয়ে আসেন, মেনশন দিয়ে বলেন যে ঘুম থেকে ওঠো, ঠিক আছে? 1 মিনিট জাস্ট ভাইয়া। ওকে, 311 জন হয়ে গেছে, ক্লিয়ার সাউন্ড, ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। ওকে, তাহলে সবাইকে একটু ঘুম থেকে জাগ্রত করেন। আমরা ওভারটাইম বলেন, তারপরে ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, নিয়োগকর্তার দান, অর্জনে কি আসবে, কর্তনে কি যাবে, উপার্জনে কি যাবে, মোট উপার্জন কিভাবে বের করে, নিট বেতনের পরিমাণ কিভাবে বের করে, জাবেদা কেমনে করে, ইনশাল্লাহ সব শেখাই দিব, আলোচনা করে দিব। 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করব, দেন 2টা পিডিএফ দিব, 3টা সৃজনশীল থাকবে, আর সলভ করে দিব। ঘুমানোর আগে সলভ করে ঘুমাইতে হবে, কথা দিতে হবে। যারা বেতন মজুরি অ্যান্সার করবেন, ঘুমানোর আগে প্রশ্নগুলো সলভ করে ঘুমাবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ওকে ভাইয়া? ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সুন্দর শোনা যাচ্ছে, ভেরি গুড। ওকে ভাইয়া, তাহলে আপনারা টায়ার্ড অনেক, আমি আর ক্লাস বিলম্বিত করব না। দেখেন, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবাই তো চাকরি করে, তাই না? তো চাকরি কেন করে? বেতন পাওয়ার আশায়। দিন শেষে, মাস শেষে আমরা একটা বেতন পাই, তাই না? তো এই যে বেতনটা পাই, সরকারি চাকরি করলে সরকারের পক্ষ থেকে, বেসরকারি চাকরি করলে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তা আমাদেরকে যে বেতনটা দেয়, তো এই বেতনের সাথে আনুষঙ্গিক অনেক কিছু যোগ হয় আর অনেক কিছু বাদ যায়। তো বেতনের সাথে যেগুলো যোগ হয় সেগুলোকে আমরা বলি উপার্জন, আর যেগুলো বাদ যায় সেগুলোকে আমরা বলি কর্তন। উপার্জনগুলো যোগ এবং কর্তনগুলো বিয়োগ করে দিন শেষে একটা পরিমাণ দাঁড়ায়, সেই বেতনটাই আমাদের বাবা মা বা আমরাও যদি জব করে থাকি তাহলে প্রতি মাসে পেয়ে থাকি, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা আজকে বের করা শিখবো খুব ইজিলি। ওকে, তাহলে দেখেন, প্রথমে আমাদেরকে জানতে হবে, এগুলো এমসিকিউ তো আমাদের কাজে লাগবে। দেখেন, বেতন ও মজুরির উপাদান জানতে হবে। বেতন ও মজুরির উপাদান হচ্ছে দুটি, একটি হচ্ছে উপার্জন, একটা হচ্ছে কর্তন। উপার্জনগুলো যোগ হয় আর কর্তনগুলো কি হয় ভাইয়া? বিয়োগ হয়। আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সাধারণত
আপনাদের যে প্রশ্নগুলো আসে সাধারণত এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে। একজন বলছে এখান থেকে প্রশ্ন দিবে কিনা, অবশ্যই ভাইয়া 23 সাল এবং 22 সালে প্রতিটা বোর্ডেই বেতন মজুরি থেকে প্রশ্ন এসেছে, তো সেই ধারাবাহিকতায় বলা যায় বোর্ডে আসার সম্ভাবনা 90%। ওকে, একটি উৎপাদন ব্যয়ের অঙ্ক, একটা বেতন মজুরির অঙ্ক, এইভাবে আসার সম্ভাবনা রয়েছে। ওকে ভাইয়া, তাহলে দেখেন উপার্জনের মধ্যে প্রথমেই থাকবে মূল বেতন বা মজুরি, এর সাথে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া বা বাসস্থান বাবদ আপনাকে যে ভাতা দেয় সেটা কি হবে, যোগ করতে হবে। যাতায়াত ভাতা, আপনি অফিসে যাতায়াত করার জন্য যদি কোনো ভাতা দেয় সেটাও কি হবে, উপার্জনের সাথে যোগ হবে। মহার্ঘ ভাতা বা দ্রব্যমূল্য ভাতা, ভাইয়া এখান থেকে একটা 100% এমসিকিউ পাবেন। মহার্ঘ ভাতা কাকে বলে, দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায়, বাজারে পণ্যের দাম যখন বেড়ে যায়, তখন সরকারের পক্ষ থেকে ওই বাড়া দামটাকে অ্যাডজাস্ট করার জন্য একটি ভাতা দেয় যা বেতনের সাথে যোগ হয়, সেটাই হচ্ছে মহার্ঘ ভাতা। ওকে, বা এটাকে দ্রব্যমূল্য ভাতাও বলা হয়ে থাকে। ওভারটাইম মজুরি, বোনাস বা উৎসব ভাতা। বোনাস বা উৎসব ভাতা কি জিনিস, ওই যে ঈদ আসছে, পূজা আসছে, এই সময় সরকারের পক্ষ থেকে পহেলা বৈশাখ ভাতা, ঈদের ভাতা, এগুলোকে আমরা উৎসব ভাতা বলছি, সেটাও যোগ করব। ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাতে আপনাদের ঝামেলা হবে। মনে রাখবেন ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কি হয়, উপার্জনের সাথে যোগ হয়। কার দান ভাইয়া, নিয়োগকর্তার দান। ঠিক আছে, ভবিষ্যৎ তহবিলের আরেকটা নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, কি ফান্ড ভাইয়া, প্রভিডেন্ট ফান্ড, এটা দিয়েও প্রশ্ন আসে। তাহলে ভাইয়া ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কি হবে, যোগ হবে। আবার দেখেন ভবিষ্যৎ তহবিলে বা কল্যাণ তহবিলে এই যে দেখেন প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, যদি কর্মীর দান থাকে তাহলে মাইনাস হবে, আর নিয়োগকর্তার দান থাকলে প্লাস হবে। বোঝা গেছে ভাইয়া, বোঝা গেছে, সবাই কি বুঝতে পেরেছেন? যদি বলে ভবিষ্যৎ তহবিলে বা প্রভিডেন্ট ফান্ডে, আমি আবারও বলছি ভবিষ্যৎ তহবিল আর প্রভিডেন্ট ফান্ড দুইটা একই জিনিস। যদি বলে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান তাহলে সেটা যাবে কর্তনে, আর যদি বলে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান তাহলে সেটা যাবে উপার্জনে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, এই অধ্যায় এখনই করতেছি, কিছু পারি না, কোনো দরকার নাই ভাইয়া, কিছু পারতে হবে না। ক্লাসটা 1 ঘন্টা ক্লাস নিব, মনোযোগ দিয়ে করবেন, 2টা পিডিএফ দিয়ে দিব, নিবেন, 3টা ম্যাথ আছে বুঝাই দিব, বাসায় করবেন, একটা উত্তর 90% আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি ভাগ্যে মিলে। 100% না, 90%। ঠিক আছে, আচ্ছা, কারণ প্রশ্ন তো আমি করব না। এবার দেখেন চিকিৎসা ভাতা, সরকার বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিকিৎসা বাবদ কিছু ভাতা দেয়, সেটাই হচ্ছে চিকিৎসা ভাতা, সেটাও যোগ হবে। ভ্রমণ ভাতা, ভোজন ভাতা বা আপ্যায়ন ভাতা, এটা থাকলেও যোগ হবে, এগুলো উপার্জনের মধ্যে যাবে। কর্তনের মধ্যে কি, আমার বেতন থেকে যেগুলো কাটা হয় সেগুলো কর্তনের মধ্যে যাবে। যেমন দেখেন ওই যে বললাম প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, আয়কর, সরকারকে যে আয়কর দেওয়া হয় অনেক সময় আমার বেতন থেকে কেটে নেয়, সেটাও কর্তনে যাবে। কল্যাণ তহবিলে কর্মীর দান মাইনাস হবে, অগ্রিম আদায় মাইনাস হবে, গ্রুপ বিমায় কর্মীর দান মাইনাস হবে, বিনা বেতনে ছুটি ভোগ মাইনাস হবে, সমিতিতে চাঁদা প্রদান মাইনাস হবে। এগুলো থাকলে কর্তনের মধ্যে দেখাবো। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? ওকে, এবার দেখেন আপনাকে যদি বলে, অনেক প্রশ্নে আপনাকে বলবে মোট উপার্জন বের করো, যখন মোট উপার্জন বের করতে বলবে তাহলে এগুলো সবগুলোকে যোগ করতে হবে, এগুলো সব যোগ করলে আমরা মোট উপার্জনের পরিমাণ পাবো। বা আপনাকে যদি বলে মোট বেতনের পরিমাণ, মোট বেতন বা মোট উপার্জন যদি বলে তাহলে এগুলো আমরা সকল উপার্জনগুলো যোগ করব। আর আপনাকে যদি বলে মোট কর্তন বের করো, মোট কর্তন বের করলে এগুলো সবগুলো যোগ করব, তাহলে আমরা মোট কর্তন পাবো। ঠিক আছে ভাইয়া? আর যদি আপনাকে বলে নিট বেতন বের করো, কি বেতন বের করো, নিট বেতন বের করো, তাহলে আমরা কি করব, নিট বেতন বের করতে বললে আমরা কি করব, মোট উপার্জন থেকে মাইনাস করব, কাকে, মোট কর্তনকে, তাহলেই নিট বেতন পাবো। আর মনে রাখতে হবে এই নিট বেতনটাই প্রতি মাসে কর্মচারীরা পেয়ে থাকে। তাহলে প্রতি মাসে কর্মচারীরা কোন বেতন পেয়ে থাকে, নিট বেতন পেয়ে থাকে। তাহলে নিট বেতন বের করলে আমরা কি করব, মোট উপার্জন থেকে মোট কর্তনকে বাদ দিয়ে দিব। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন তো সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাইয়া? এবার আসি ভাইয়া, এবার আসল খেলায় আসেন।
এই স্লাইডটা একেবারে সুন্দর মতো বুঝতে হবে ভাইয়া, ঠিক আছে? এই স্লাইডটা সুন্দর মতো বুঝতে হবে। ওকে, দেখেন, প্রভিডেন্ট ফান্ডে দান বা ভবিষ্যৎ তহবিলে দান দুইটা একই জিনিস আমি বলেছি ভাইয়া, ঠিক আছে? এখন দেখেন, প্রশ্নে যদি বলে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, ভাইয়া কর্মীর দান বললে কি হবে? অর্জনে আসবে না, এটা যাবে করতে হয়, এটা যাবে কর্তনে। অর্থাৎ যদি শুধু বলে কর্মীর দান তাহলে আমরা কি করব? কর্তনের মধ্যে দেখাবো। এমনই শিখেছি না ভাইয়া? দেখেন তো, এই যে বলেছে দেখেন কর্মীর দান কার মধ্যে দেখাবো? কর্তনে দেখাবো। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সটে আসি, দেখেন কি বলেছে, আমাকে বলেছে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। যদি বলে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান তাহলে নিয়োগকর্তার দানটা অর্জনের মধ্যেও দেখাইতে হবে, আবার সমপরিমাণ কর্তনের মধ্যেও দেখাতে হবে। মনে থাকবে ভাইয়া? বলেন, ভবিষ্যৎ তহবিলে যদি বলে নিয়োগকর্তার দান তাহলে এই 10% টাকা আমরা অর্জনে দেখাবো এবং কর্তনেও দেখাবো। ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন তো, সবাই ক্লিয়ার এটা? যদি বলে কর্মীর দান, কর্মীর দান থাকলে কর্তনে যাবে। আর যদি বলে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, অর্থাৎ নিয়োগকর্তা যদি দান করে এটি অর্জনেও যাবে, সেই সাথে সাথে কর্তনেও যাবে। ওকে, এবার দেখেন, কিছু না লেখা থাকলে কর্মীর দান ধরতে হবে, কিছু না লেখা থাকলে কর্মীর দান ধরতে হবে। এবার যদি বলে দেখেন ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10%, নিয়োগকর্তার দান 5%, এই কথা যদি বলে তাহলে কর্মীর দান যেটা 10%, কর্মীর দান কোথায় যায়? কর্মীর দান কোথায় যায় ভাইয়া? কর্মীর দান যে 10%, এই 10% আমরা কোথায় দিব? এখানে দিব, ঠিক আছে? আর এই যে নিয়োগকর্তার যে 5%, 10 আর 5 কত হইল ভাইয়া বলেন তো? 15%, তাই না? এই যে 15%, এই 15% আমরা কর্তনে দিব, ঠিক আছে ভাইয়া? দেখেন দুইজনই যখন দিচ্ছে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10%, নিয়োগকর্তার দান 5%, এমন যদি ঘটনা হয়ে থাকে, ঠিক আছে, এমন যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা কি করব ভাইয়া? তাহলে কিন্তু আমাকে এই জায়গাতে হবে কত? দুইটা যোগ করে 15% আর এখানে কত হবে? 10%। আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে? আপনারা যখন বাসায় করবেন এটা সামনে নিয়ে বসবেন, অঙ্ক করলে ক্লিয়ার হবে, ঠিক আছে? অঙ্ক করলে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা একটা অঙ্ক করলে তখন ক্লিয়ার হবে। আবার দেখেন যদি বলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান 10%, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান 10%, তাহলে অর্জনে যাবে 10% আর কর্তনে যাবে 20%। বোঝা গেছে ভাইয়া? সবাই বোঝা গেছে? কর্মীর দান তো কর্তনে যায়। আচ্ছা, এখানে কর্মীর দান কত পার্সেন্ট? আচ্ছা, ও আচ্ছা, এখানে কর্মীর দান 10% আর নিয়োগকর্তা 5%, তাই না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি, তাহলে একটু মিস্টেক, দাঁড়ান ঠিক করে দিই, স্লাইডটা এখনই ঠিক করে দিই, একটু দাঁড়ান, মিস্টেক হয়েছে এখানে একটু, হ্যাঁ, মানে একটু উল্টা হয়ে গেছে, একটু দাঁড়ান। হ্যাঁ, এখানে হচ্ছে 10%, তাই না? কর্মীর দাম 10%, নিয়োগকর্তা, তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে, আমি এখনই ঠিক করে দিচ্ছি, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই কিবোর্ডে তো, আচ্ছা এখানে ধরেন 5 আর এখানে 15, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ যারা একটু বলে দিলেন, ভালো করেছেন। দেখেন ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10% আর নিয়োগকর্তার দান 5%, আমরা কি জানি? নিয়োগকর্তার দানটা অর্জনে যায়, তাহলে 5% অর্জনে গেল। আর ভবিষ্যৎ তহবিলে কর্মী দান কত? কর্মীর দান 10, এর সাথে সাথে নিয়োগকর্তার দানটাও 5 দিয়ে টোটাল 15% কই যাবে? কর্তনে যাবে। এবার বুঝতে পেরেছেন? একটু মিস্টেক ছিল, ঠিক আছে? একটু মিস্টেক ছিল, মাথার উপর দিয়ে গেলে ক্লাস করার দরকার নাই, রেস্ট করেন, ঠিক আছে? মাথার উপরে দিয়ে গেলে ক্লাস করার দরকার নাই। দেখেন ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, ভাইয়া কর্মীর দান থাকলে কর্তনে যায়, গেছে? এত সহজ জিনিস না বুঝলে তো কিছু করার নাই। এবার দেখেন ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, যদি নিয়োগকর্তার দান বলে তাহলে এই 10% কই যাবে? অর্জনে যাবে, সেই সাথে সাথে 10% কর্তনেও যাবে। কখন? যদি শুধুমাত্র বলে নিয়োগকর্তার দান, শুধু নিয়োগকর্তার দান বললে অর্জনেও যাবে, কর্তনেও যাবে। ক্লিয়ার ভাইয়া? ওকে। এবার যদি বলে, দেখেন এবার যদি বলে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10%, ভাইয়া কর্মীর দান যদি 10% বলে তাহলে কর্মীর দান কই যায়? কর্মীর দান আমরা জানি কর্তনে যায়, তাহলে এই 10% কর্তনে গেল। নিয়োগকর্তার দান 5%, ভাইয়া 5% নিয়োগকর্তার দান কই যায়? আমরা জানি নিয়োগকর্তার দান মানে অর্জনে যায়, সেই সাথে সাথে
এই যে নিয়োগকর্তা যে দানটা করবে এই দানটা কর্তনেও যাবে। এক কথায় দেখেন নিয়োগকর্তার দান অর্জনেও যাচ্ছে কর্তনেও যাচ্ছে। তো সেই কারণে নিয়োগকর্তার দান কত 5%, এখানে গেল। সেই সাথে সাথে কর্মীর যে 10%, একই সাথে কর্মীও দান করছে, সেজন্য 10% এখানে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান 10%, এটা যদি বলে তাহলে 10% যাবে অর্জনে আর কর্তনে যাবে আরো 10%, অর্থাৎ 10 প্লাস 10 20%। ঠিক আছে, অর্থাৎ দ্বিগুণ। এখানে যাবে কত, দ্বিগুণ যাবে, কর্তনে যাবে দ্বিগুণ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান এটা যাবে কর্তনে কত, ডাবল যাবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হতে পারে, আপনাদেরকে বলবো প্রশ্ন সামনে নিয়ে এটা সলিউশন করবেন, তাহলে ইজি হবে। দেখেন আমি এবার একটা প্রশ্ন সলভ করাই, দেখেন ইজি হবে। দেখেন প্রথমে বলেছে আমাদেরকে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো, এটা কিন্তু আসবে ওভারটাইম মজুরির পরিমাণ। দেখেন শ্রম ঘন্টা মানে কে কত ঘন্টা কাজ করে, নাজিম কাজ করছে 400 ঘন্টা, নজরুল কাজ করছে 500 ঘন্টা। মূল মজুরি বলে দিয়েছে কত 4000 আর 5000। এই অঙ্কটা দেখেন, এবার আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা দেখেন, এবার আমাদেরকে বলছে ছুটির দিনের ভাতা 400 টাকা 500 টাকা। ওকে, তারপরে কি বলছে ভাইয়া, যাতায়াত ভাতা, সরি কি বলছে তারপরে বলছে যাতায়াত ভাতা। ওকে, ওভারটাইম, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান মূল মজুরির। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান 10% হইল। এরপরে বলছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, তার মানে দেখেন নিয়োগকর্তার দানও আছে কর্মীর দানও আছে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এই অঙ্কটা যখন করব তখন ক্লিয়ার হবে। ওভারটাইম কি বলেছে দেখেন, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ তাই বলেছে, তাই না ভাইয়া? ওকে, ওভারটাইম মজুরি কি বলেছে, সাধারণ মজুরির দ্বিগুণ। ওকে, তাহলে এখন আমরা কি বের করব ভাইয়া, আমাদেরকে বলেছে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তাহলে ওভারটাইম মজুরি কিভাবে বের করব, দেখেন এটা হচ্ছে শ্রম ঘন্টা, 400 ঘন্টা কাজ করলে নাজিম পায় 4000 টাকা। তাহলে দেখেন ওভারটাইম মজুরি বের করছি, কার প্রথমে, নাজিমের বের করব। ঠিক আছে, 400 ঘন্টা কাজ করলে 4000 টাকা পাচ্ছে। তাহলে আমরা এই যে 4000কে আমরা ভাগ করব কি দিয়ে ভাইয়া, 400 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার মজুরি পাবো। ওকে, এখন এই 1 ঘন্টার মজুরি কি বলেছে, দ্বিগুণ হারে পাবে, তাই না ভাইয়া? সেজন্য আমরা 2 দিয়ে গুণ করব, করলাম। এবার দেখেন তো ভাইয়া, এই যে ওভারটাইম, কতটুকু ওভারটাইম করেছে নাজিম, নাজিম ওভারটাইম করেছে 40 ঘন্টা। তাহলে আমরা 40 দিয়ে গুণ দিব, তাহলে আমি নাজিমের ওভারটাইম পেয়ে যাব। এখানে কত আসে, এখানে আসে হচ্ছে 100। তাহলে 100 দুগুণে 200, 200 দিয়ে যদি আমরা 40কে গুণ করি তাহলে কত হয় বলেন তো, 8000 টাকা হয়। 8000 টাকা হয় বলেন তো। আচ্ছা এখানে কত আছে, 400, তাই না? ওভারটাইম মজুরি 40, আচ্ছা আচ্ছা সরি, শ্রম ঘন্টা কত, মূল মজুরি কত 4000। ও আচ্ছা, এখানে তো 400 হবে, দাঁড়ান আমি আবার ক্লিয়ার করে দিই, একটু মিস্টেক হয়েছে, আমি ক্লিয়ার করে দিই। দেখেন ওভারটাইম ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা ওভারটাইম আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? দেখেন নাজিম, তাই না? দেখেন আমি সূত্রটা লিখে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। নাজিম কিভাবে ওভারটাইম বের করব ভাইয়া, দেখেন মূল মজুরি কত, মূল মজুরি, হ্যাঁ নাজিমের ওভারটাইম বের করছি। ওভারটাইম কি করে বের করব, দেখেন মূল মজুরি, হ্যাঁ মূল মজুরি, এই মূল মজুরিকে আমি ভাগ দিব কি দিয়ে ভাইয়া, ঘন্টাকে ভাগ দিব। ঠিক আছে, ঘন্টা ইনটু 2। কেন 2 ভাইয়া, কারণ এই যে বলেছে ওভারটাইম মজুরির হার হচ্ছে দ্বিগুণ, সেজন্য 2 দিয়ে গুণ দিব। দেওয়ার পরে আমরা একে আবার গুণ করব কি দিয়ে ভাইয়া, ওভারটাইম ঘন্টা দিয়ে গুণ করব, কি দিয়ে, ওভার টাইম ঘন্টা। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে দেখি মূল মজুরি আছে কত ভাইয়া, দেখেন মূল মজুরি আছে হচ্ছে 4000। তাহলে মূল মজুরি লিখেন 4000। কত ঘন্টা কাজ করে সে 4000 টাকা পায়, দেখেন এই যে শ্রম ঘন্টা 400 ঘন্টা কাজ করি, তাহলে 400 ইন্টু 2 গুণন ওভারটাইম, নাজিমের ওভারটাইম কত ভাইয়া 40, তাহলে গুণ দিব 40 দিয়ে, তাহলে কত হয় দেখেন তো,
এখানে হয় 10, 10 দুগুণে 20, 20 দিয়ে 400-কে দিলে কত হয় 800 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া ওভারটাইম? বলেন নাজিমের ওভারটাইম কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন নাজিমের ওভারটাইম কি সবাই বুঝতে পেরেছি আমরা? একটু বলেন তো নাজিমের ওভারটাইমটা বুঝতে পেরেছি কিনা? ওকে, নাজিমের ওভারটাইম যদি বুঝি আমরা, এবার কার ওভারটাইম বের করব? নজরুলের ওভারটাইম বের করব। তাহলে দেখেন নজরুলের ওভারটাইম আমরা বের করি, ঠিক আছে? নজরুলের ওভারটাইম, এবার আর সূত্র লিখছি না। তাহলে দেখেন মূল মজুরি ছিল কত? মূল মজুরি ছিল কত? 5000। কত ঘন্টা কাজ করে সে 5000 পায়? 500 ঘন্টা কাজ করে। মজুরির হার কি বলেছে? হার বলেছে দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হয়, ওকে? গুণন সে কত ঘন্টা ওভারটাইম কাজ করেছে ভাইয়া? সে 50 ঘন্টা ওভারটাইম কাজ করেছে, সেজন্য 50 দিয়ে গুণ করব। তাহলে কত আসে ভাইয়া? এখানে আসে 10। 10 দুগুণে 20, 20 500 কত হয় বলেন তো? 1000 হয়, তাই না ভাইয়া? 1000 টাকা। ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন তো সবাই ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন এটা? ইয়েস অর নো বলেন। তাহলে ওভারটাইম কিন্তু আমাদের দুইজনের হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদেরকে কি বলেছে দেখেন তো? এবার আমাদেরকে বলেছে মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো। কি বলেছে? মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা অর্জনের পরিমাণ নির্ণয় করব। তাহলে অর্জনের পরিমাণ নির্ণয় করতে আমাকে কি করা লাগবে? ঘর টানতে হবে। তাহলে আমরা একটু ঘর টানি, ঠিক আছে? দেখেন আমরা অর্জনের পরিমাণ নির্ণয় করব, তাহলে অর্জনের পরিমাণ নির্ণয় করতে আমাদেরকে ঘর টানা লাগবে। ঘর টানি আমরা সুন্দর করে। এই যে ঘর টানেছি, টেনে কয়জন ভাইয়া? 2 জন আছে, তাই না? আমাদের 2 জন আছে। তাহলে আমরা এইভাবে একটা ঘর টেনে নিব। কি ঘর? বিবরণ টাকা টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদেরকে দেখতে হবে অর্জন বের করছি আমরা। তো অর্জন বের করতে প্রথমে কি লিখতে হবে ভাইয়া? মূল মজুরি, তাই না? মূল মজুরি লিখবো। একজনের 4000, আরেকজনের কত? 5000, ঠিক আছে? একজনের 4000, একজনের 5000, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ঘর হবে, সেটা হচ্ছে মোট টাকার একটা ঘর হবে, ঠিক আছে? আরেকটা ঘর হবে মোট টাকা, ওকে? আচ্ছা, একজনের নামকে, একজন ছিল কি যেন নাম ছিল একটু দেখি তো। একজন নাজিম, একজন নজরুল, ঠিক আছে? একজন হচ্ছে নাজিম, একজন নজরুল। একটু মোটা করি, তাই না? এটা হচ্ছে নাজিম আর এটা হচ্ছে নজরুলের টাকা, ঠিক আছে? একটু মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, তাহলে দেখেন মূল বেতন লিখি আমরা। মূল বেতন একজনের ছিল 4000, আরেকজনের ছিল 5000। তাহলে 4 আর 5 মোট কত হয়? 9000। ওকে ভাইয়া, সবাই বুঝছেন? ওকে, একজন আমি স্যার, নজরুল বলছে একজন আমি। আচ্ছা, এর সাথে দেখেন কি আছে ভাইয়া? ছুটির দিনের ভাতা। ছুটির দিনের ভাতাও কিন্তু একটি উপার্জন। একজনের 400, আরেকজনের 500। তাহলে এটা লিখে ফেলি আমরা, ছুটির দিনের ভাতা। ছুটির দিনের ভাতা, ঠিক আছে? আমার বাংলা হাতে লেখা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? একটু কষ্ট করে বুঝে নেবেন। বাংলা আমি অনেকদিন পর পরও লিখি। একজনের 400, একজনের 500, মানে আপনাদের পড়ানোর জন্যই লিখি। আচ্ছা, 900। বোঝা যাচ্ছে? লিখা কি বোঝা যাচ্ছে ভাইয়া? বলেন তো, লিখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই টপিকটা অনেক সহজ। এরপরে দেখেন যাতায়াত ভাতা। যাতায়াত ভাতাও হচ্ছে অর্জনে যায়, তাই না ভাইয়া? আমি যে শীট দিয়েছি সেখানে আমরা দেখেছি না যে যাতায়াত ভাতা অর্জনে যায়? তাহলে এখানে আমরা লিখবো এখন কি? এখানে লিখবো যাতায়াত ভাতা। কত কত যেন ছিল ভাইয়া যাতায়াত ভাতা? মাশাআল্লাহ, আপনার থেকে ভালো শহীদ স্যার আসছে। তাহলে আছে একজনের 400, একজনের 1000। না, শহীদ স্যারের হাতের লেখা ভালো, আমি দেখেছি। 400 আর একজনের কত? 1000। তাহলে কত হবে ভাইয়া? 1400 হবে, তাই না? 1400। আচ্ছা, এরপরে আসি, দেখি আর কি আছে ভাইয়া। এরপরে আছে দেখেন ওভারটাইম। তো ওভারটাইমের টাকা আমরা বের করেছি না ভাইয়া? একজনের 800 বের করলাম, আরেকজনের 1000 বের করেছিলাম, মনে আছে ক নাম্বারে ভাইয়া? তাহলে সেটা আমরা বসাই দিব, ঠিক আছে? একজনের 800, আরেকজনের 1000। ওভারটাইমও কিন্তু অর্জন, ঠিক আছে? একজনের 800, আরেকজনের 1000। তাহলে কত হয় ভাইয়া? 1800। ওকে ভাইয়া? ওকে।
নেক্সটে যাই আমরা। নেক্সটে আমাদের কি বলেছে দেখেন তো, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। বলেন প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান এটা অর্জন না কর্তন, কে বলতে পারে? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান এটা কি অর্জনের মধ্যে যাবে না যাবে না? বলেন তো ভাইয়া, বলেন। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান এটা অর্জনে যাবে কি যাবে না? আমরা কি পড়েছিলাম ভাইয়া? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান দেখেন তো, এই যে দেখেন, কই গেল কই গেল কই গেল কই গেল, এই যে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। আমি বলেছি না ভবিষ্যৎ তহবিল আর প্রভিডেন্ট ফান্ড একই জিনিস, তাহলে এখানে এটা অর্জনে অবশ্যই যাবে, ঠিক আছে? ভেরি গুড, যাবে, ভেরি গুড। তাহলে সেটা আমাদের যাচ্ছে কত দেখেন তো, কি বলেছে? 10%। এখন কিসের 10%? মনে রাখবেন এই পার্সেন্টেজগুলো বলে দিক আর না দিক অলওয়েজ মূল বেতনের উপরে হবে। অলওয়েজ কার উপরে হবে? মূল বেতনের উপরে। তাহলে এখানে হবে 400, এখানে হবে 500, 10% করলে, তাই না ভাইয়া? 400 আর 500। তাহলে এখানে আমরা লিখবো কি? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। ওকে, নিয়োগকর্তার দান একজনের হচ্ছে 400, আরেকজনের 500, তাহলে টোটাল হবে 900। ভাইয়া এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে বলেন তো দেখি? আপনার প্রথম চারটা দেখলে নতুনরা অনেক ভালোভাবে করতে পারবে, এই কারণে অনেক কষ্ট করে করলাম। ভাইয়া বলেন এতদূর বুঝতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? এবার বলেছে দেখেন কি বলেছে, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। ভাইয়া কর্মীর দান কি আসে? কর্মীর দান কোথায় যায়? কর্মীর দান কর্তনে যায়, তাহলে এটা আসবে না, তাহলে আসবে না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সবগুলোকে একটু যোগ করে দিই, তাহলে আমাদের মোট উপার্জন পেয়ে যাব 44 4 48, 48 8 56 আর 6 কত? 6000, তাই না ভাইয়া? ভুল করলে একটু বলে দিবেন, ঠিক আছে? 55 65 75 8000, ভুল করলে একটু বলে দিবেন, ঠিক আছে ভাইয়া? তাহলে 8 6 কত হবে? 14000 হবে। এই 14000ই কি ভাইয়া? 14000ই হচ্ছে মোট অর্জন। 14000 কি? 14000ই আমাদের মোট অর্জন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এটাই নির্ণয় করতে বলেছিল। দেখেন কত সহজ অঙ্ক, মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো। এতটুকু করলেই 4 মার্ক, এতটুকু করলেই 4 মার্ক। দিনাজপুর বোর্ড 23, শুধু দিনাজপুর বোর্ড 23ই না, এটা হচ্ছে সবচেয়ে কঠিন অঙ্ক, বেতন মজুরির সবচেয়ে কঠিন অঙ্ক এই নিয়মের মধ্যে। ওকে ভাইয়া, সবাই ক্লিয়ার? বলেন তো। ভবিষ্যৎ তহবিলে একবার উপার্জনে আরেকবার কর্তনে না, বোঝানো হয়েছে ভাইয়া, ঠিক আছে? যদি শুধু বলে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দানটা কই যাবে? হ্যাঁ, নিয়োগকর্তার দান আমাদের উপার্জনে যাবে, সেই সাথে সাথে কর্তনেও যাবে, ঠিক আছে? এখন আমরা দেখবো সেটা। তাহলে ভাইয়া ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হতে পেরেছি আমরা? এবার দেখেন কি বলেছে, এবার আমাদেরকে বলেছে দেখেন, এবার আমাদের কি বলেছে বলেন? এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আজকে ফাস্ট করলেন যারা ফাস্ট করছেন এবং যারা বিপদে আছেন, যেমন আপনাদের সমস্যা আছে অংশীদারিত্বের সমস্যা, উৎপাদন ব্যয়ের সমস্যা বা আদার অন্য চ্যাপ্টারেও সমস্যা, তারা মাস্ট 3টা অঙ্ক দিয়েছি ভাইয়া, 3টা অঙ্ক করে যাবেন। ওকে, আচ্ছা আচ্ছা। এবার দেখেন ভাইয়া, এবার কি বলেছে? মোট অর্জন থেকে কর্তন বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করো। তাহলে ভাই আমরা তো মোট অর্জন নির্ণয় করেছি, এখন আমাকে কি করতে হবে? কর্তন করতে হবে। তো কর্তনটা আমি এখানেই করব, ঠিক আছে? কর্তনে এন্ট্রি কম আছে, তো আমরা কর্তনটা এখানেই করব, ঠিক আছে? তাহলে কর্তনটা আমরা এখানেই করি। তাহলে 2 জন ব্যক্তি আছে, সেজন্য 2টা ঘর। ওকে, তাহলে আমরা এখন বের করছি কি? এখন আমরা বের করছি কর্তন, বের করছি, ঠিক আছে ভাইয়া? আমরা এখন বের করছি কর্তন। তাহলে দেখেন কর্তন বের করতে গেলে কি যাবে ভাইয়া? প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, এটা যাবে, তাই না ভাইয়া? প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান কর্তনে যাবে। এটা হচ্ছে নাজিম এনজেড, এটা হচ্ছে নজরুল এনজেড আর, ঠিক আছে? আর এটা হচ্ছে মোট, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? এই যে নাজিম নজরুল। দেখেন তাহলে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান কই যায়? কর্তনে যায়। দেখেন ভালো করে দেখেন, প্রভিডেন্ট ফান্ডে
দান লিখবো, ঠিক আছে। এখন প্রভিডেন্ট ফান্ডে দান, দেখেন তো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তাও দান করছে আবার কর্মীও দান করছে, তাহলে কর্মী এবং নিয়োগকর্তা দুইজনই যদি দান করে তাহলে কি যাবে ভাইয়া? 10% প্লাস 5%, 15% যাবে না ভাইয়া? বলেন, এই যে জিনিসটা বোঝার ট্রাই করেন ভাইয়া, নিয়োগকর্তাও দান করছে এবং কর্মীও দান করছে, যদি দুইজনই দান করে তাহলে কি করতে হয়? এই যে 10 আর 5 এ 15% কর্তনে যায় না ভাইয়া? বলেন তো, এটাই তো ছকে শিখে এসেছি আমরা। ইয়েস অর নো বলেন, ইয়েস অর নো বলেন, সবাই বলেন ইয়েস অর নো ভাইয়া। 15% যাবে, ঠিক আছে। প্রথম ঘরে লিখবেন বিবরণ, এখানে লিখবেন বিবরণ, ওই যে একটু আগে যেটা করলাম। দেখেন কর্তনে কে যাবে? দুইজনই দিচ্ছে, দেখেন কে কে দিচ্ছে? শুধু নিয়োগকর্তার দান, শুধু নিয়োগকর্তার দান যাবে অর্জনে। ওকে ভাইয়া, নিয়োগকর্তাও দিচ্ছে আবার কর্মীও দিচ্ছে, যদি দুইজনই যায় তাহলে দুইজনের পার্সেন্টেজটা কই যায় ভাইয়া? দুইজনের পার্সেন্টেজটাই কর্তনে যাবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, হ্যাঁ আলাদা বসাইলেও হবে, কিন্তু আপনার এত আলাদা করার দরকার কি? আপনি লিখবেন, লিখে তাহলে কত পার্সেন্ট? 15%। ওকে, কিসের 15% ভাইয়া? মূল মজুরির 15%। তাহলে 4 15 কত? 60, মানে 600। আর এখানে কত? 5000, 5 15 75, মানে 750। 600 আর 750 কত হয়? 1350। ভাইয়া দেখেন তো আর কোনো কর্তন আছে কিনা অঙ্কে? অঙ্কে আর কোনো কর্তন নাই, দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার মোট কর্তন। এটাই কি হবে? মোট কর্তন হবে 600, 750, 1350। ভাইয়া সবাই কি বুঝছি এটা? এটা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ইয়েস অর নো? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া এটা? সবাই একটু বলেন তো বুঝছি কিনা। ওভারটাইম পরে বোঝাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? আলাদা করলে হবে, কিন্তু হবে না কেন? আলাদা করলে অবশ্যই হবে। তাহলে আপনি দুইবারে করবেন, দুইবারে করবেন। আপনি আগে লিখবেন প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, কর্মী কত পার্সেন্ট দান করছে? 5%। সে 5%-এর টাকা বের করবেন। ঘটনা তো একই ভাই, পেঁচান কেন? আমি এটা বুঝি না। কমার্সের ছেলে মেয়ে এই কারণে আনস্মার্ট, বুঝছেন? একই তো অ্যামাউন্ট বের হবে, তো সংক্ষেপে যদি কাজ হয়ে যায় আপনার পেছানোর দরকার আছে? উত্তর তো একই আসবে ভাই, আলাদা করলে হবে না, এই করলে হবে না। এগুলো কেমন ধরনের প্রশ্ন? স্মার্ট হওয়া শিখেন। কমার্সের ছেলে মেয়ে, খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে স্মার্ট, বুঝছেন? এবং এই অল্প সংখ্যক ছেলে মেয়েগুলো ভালো ভালো জায়গায় চান্স পায়, অযথা প্রশ্ন করেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদেরকে কি বের হলো? এটা আমাদের কর্তন বের হলো, ঠিক আছে। এবার কি বলেছে? নিট বেতন নির্ণয় করো। তাহলে আমাদের অর্জন বের হয়েছে খ নম্বরে, আর গ নম্বরে আমরা কি করলাম? কর্তন বের করলাম। তাহলে অর্জন থেকে কর্তন বাদ দিলে কি পাবো? নিট বেতন পাবো না ভাইয়া? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা অর্জন থেকে কর্তন বাদ দিব, তাহলে আমরা কি পেয়ে যাব? অর্জন থেকে কর্তন বাদ দিলে আমরা নিট বেতন পেয়ে যাব। তাহলে এবার আমরা নিট বেতন বের করি, ঠিক আছে। তাহলে একই ঘর করবেন এইভাবে, এভাবে একই ঘর করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বের করছি? নিট বেতন বের করছি। ওকে ওকে, এখানে কি হবে? বিবরণ। এখানে হচ্ছে নাজিম, এখানে হবে নজরুল, এখানে হবে মোট টাকা। ওকে ভাইয়া? আচ্ছা, এবার দেখেন এখানে আমরা কি লিখব? মোট অর্জন। ভাই অর্জন কোথায় পেয়েছেন? অর্জন খতে বের করেছিলেন, সেজন্য এখানে লিখবেন খ হতে প্রাপ্ত। কি লিখবেন? খ হতে প্রাপ্ত। তাহলে খ হতে প্রাপ্ত অর্জন কত দেখেন তো? 6000, 8000, 14000, তাই না ভাইয়া? এই কথাটা এখানে লিখবেন। আহা, মুছে গেল, দাঁড়ান, ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, এটা এখানে করেছি। আচ্ছা, সুন্দর করে করে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে করে দিচ্ছি, একটু সময় দেন, সুন্দর করে করে দিই। সুন্দর করে করে দিই, ঠিক আছে। দেখেন এখানে হবে বিবরণ, এখানে হবে নাজিম, এখানে হবে নজরুল, এখানে হবে মোট টাকা। ওকে, আচ্ছা, এখানে লিখবেন মোট অর্জন। মোট অর্জন কই পেয়েছেন? খ নম্বরে, সেজন্য লিখবেন খ হতে প্রাপ্ত। না হলে স্যার আবার বলবে যে তুমি কই পাইলা বলো। তাহলে কত ছিল যেন? এখানে 6000, এখানে ছিল 8000,
এর টোটাল কত হয়েছে ভাইয়া 14,000। এখান থেকে এবার মাইনাস করব কি, মাইনাস করব মোট কর্তনকে মাইনাস করব, ঠিক আছে। তো কর্তন কত এসেছিল ভাইয়া, ভুলে গেলাম যে কর্তন কত এসেছিল, বলেন তো। একটা ঘরে করা যাবে না ভাই, যাবে, বুঝেন না কেন? এই নর্মাল জিনিসগুলো কেন বুঝেন না? একটা ঘরে করা যাবে, একটা ঘরে করা যাবে, কেন যাবে না? মেন জিনিস হচ্ছে অঙ্কটা বুঝছেন কিনা, ঘরের কোনো নিয়ম আছে নাকি, অঙ্কটা বুঝছেন কিনা সেটা বলেন, ঠিক আছে। এক কথা বারবার বলে একটা ঘরে লিখে কর্তন করলাম, সমস্যা তো নাই, কি সমস্যা ভাই? এক কথা বারবার বলেন, কেন যাবে না? অবশ্যই যাবে, করবেন, যেভাবে খুশি সেভাবে করেন, সমস্যা তো নাই। তাহলে এখানে কত হবে বলেন, 5,400। এখানে কত হবে 7,250। তাহলে এখানে দুইটা যোগ করলে কত হবে, 7 5 12, 7 5 12, তাই না? তাহলে 12,650। ভুল করলে বললেন, এটাই কি হবে, এটাই হবে নিট বেতন, এটাই কি হবে নিট বেতন। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন, সবাই ক্লিয়ার কিনা বলেন, সবাই ক্লিয়ার কিনা বলেন, বলেন তো। একজন বলেছে গতে জাবেদ আসবে কিনা। ভাই যেটা শিখাচ্ছি এটা আগে শিখেন, তারপরে জাবেদাতে যান। এটা শিখতে পেরেছেন সবাই? বলেন, সবাই কি বুঝছেন? কঠিন কঠিন ভাইয়া, এটা কঠিন ছিল, এই ম্যাথটা কি কঠিন ছিল ভাইয়া? বলেন তো একটু, কঠিন ছিল বলেন? আমি যেভাবে পিডিএফ সাজাই দিয়েছি, এই পিডিএফ এর স্লাইড দিয়ে দিব, অঙ্কগুলো করে যাবেন, যদি আসে যে কেউ উত্তর করতে পারবে, যদি ভুলেও যান সেজন্য আমি সুন্দর করে পিডিএফ সাজাইছি, সন্ধ্যার পরে বসে সুন্দর করে করে পিডিএফ সাজাইলাম, দেন আপনাদের জন্য রেডি করলাম, ঠিক আছে, ঠিক আছে। এগুলোই করতাম, তো এখনো করেন, সমস্যা কি? এখনো করেন, আপনাকে কে করতে নিষেধ করেছে? ঠিক আছে, এখনো করেন, প্রবলেম তো নাই। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা ম্যাথ দেখবো আমরা, ঠিক আছে। দেখেন যশোর বোর্ড, ঠিক আছে, যশোর বোর্ড 23-এর ম্যাথ, যশোর বোর্ড 23-এর ম্যাথ শিখবো আমরা এখন। দেখেন কি বলেছে, ভবিষ্যৎ তহবিলে জমাকৃত মোট টাকার পরিমাণ কত? ভবিষ্যৎ তহবিলে জমাকৃত, তাহলে দেখেন ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দান, দুইজনই দান করছে, নিয়োগকর্তাও দান করছে, কর্মীও দান করছে। তাহলে ভবিষ্যৎ তহবিলে জমাকৃতর পরিমাণ কত হবে দেখেন, ক নম্বরে লিখেন ভবিষ্যৎ তহবিলে জমাকৃতের পরিমাণ, ঠিক আছে, ভবিষ্যৎ তহবিলে জমাকৃতর পরিমাণ। তাহলে দেখেন দুইজনই দান করেছে, ঠিক আছে, 10% করে। তাহলে ভবিষ্যৎ তহবিলে জমাকৃতের পরিমাণ কিভাবে করব, আরেকটা মোট টাকা, তাই না, মোট টাকা। তাহলে দেখেন ভবিষ্যৎ তহবিলে জমাকৃতের পরিমাণ কিভাবে করব, কে কে সাম্মি, নামগুলো যদি ইজি দেয় তাহলে তো হয়, আর কে মাহিন, আর কে মোট টাকা। আচ্ছা, তাহলে দেখেন ভবিষ্যৎ তহবিলে জমাকৃত টাকার পরিমাণ বের করতে বলেছে। তাহলে নিয়োগকর্তার দান, প্রথমে লিখি নিয়োগকর্তার দান, নিয়োগকর্তা কত পার্সেন্ট দান করেছে, প্রত্যেকে প্রত্যেকে 10% করে। কিসের 10% ভাইয়া? এই যে মূল বেতনের 10%। তাহলে 34,000-এর 10% কত, 3400। 22,000, 22,000-এর 10% কত, 2200। 34 আর 22 কত, 5600 হইল। এবার কে দান করবে, কর্মী দান করবে, তাই না ভাইয়া, কর্মী দান করবে কত পার্সেন্ট, ওই যে 10%, তাই না। উভয়ে কি বলেছে, প্রত্যেকে 10% করে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার দেখেন তাহলে, তাহলে সে কত, একই জিনিস 10% করলে 3400, 2200, তাহলে কত হবে 5,600। তাহলে এর কত হবে ভাইয়া, এর হবে 6,800, এর হবে 4,400, আর এর হবে কত 11,200, তাই না ভাইয়া, 11,200। সবাইকে বুঝতে পেরেছেন ভাইয়া, সবাইকে বুঝতে পেরেছেন? ভবিষ্যৎ তহবিলে মোট টাকার পরিমাণ জানতে চাচ্ছে। তাহলে ভবিষ্যৎ তহবিলে দেখেন তো, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তাও দিচ্ছে 10%, কর্মীও দিচ্ছে 10%। তো নিয়োগকর্তার 10% লিখলাম, কর্মীর 10% লিখলাম, লিখে যোগ করে দিলাম, হয়ে গেল। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন, লেখাই আছে নিয়োগকর্তার দান, কর্মীর দান, তারপরেও বলছে দুইটাই কর্মী, মানে আপনারা কি বলবো আর আপনাদেরকে, এখানে তো লেখাই আছে, বারবার পড়ে শোনাচ্ছি যে নিয়োগকর্তা কর্মীর দান, নিয়োগকর্তার দান ও কর্মীর দান প্রত্যেকে, মানে নিয়োগকর্তাও 10% দিয়েছে, কর্মীও 10% দিয়েছে, তারপরেও বলছেন যে দুইটাই কর্মী। বলেন
সবাই ক্লিয়ার ভাইয়া? সহজ জিনিস। এরপরে দেখেন কি বলেছে, কর্মীদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ নির্ণয় করতে বলেছে ভাইয়া? উপার্জনের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? আচ্ছা, তাহলে উপার্জনের পরিমাণ যদি বের করতে বলে তাহলে আমরা বের করি উপার্জনের পরিমাণ, করে দিই না? করে দিব? আচ্ছা দেখেন, উপার্জনের পরিমাণ কি করে দিব বলেন? আচ্ছা, উপার্জনের পরিমাণ বের করে দিই, ঠিক আছে? উপার্জনের পরিমাণ বের করে দিই। কিছু কিছু, আচ্ছা দেখেন কি বের করছি, উপার্জন। সাম্যী মাহিন মোট আচ্ছা, তাহলে দেখি প্রথমে কি আছে ভাইয়া। দেখেন প্রথমে আছে মূল বেতন। মূল বেতন 34,000 22,000, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শেষ হয়ে যাবে, এরপর আরেকটা দেখাবো তাহলে হয়ে যাবে। এরপর একটা ইন্টারেস্টিং আছে, 34,000 22,000। আচ্ছা, তাহলে কত হয়? 5,656,000 হইল। এরপরে দেখেন বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া কি বলেছে ভাইয়া? মূল বেতনের 40%। তাহলে মূল বেতনের 40% কত হয়? এই যে এখন পার্সেন্টেজ করা আবার ঝামেলা হয়ে গেল, তাই না? মূল বেতনের 40% কত হয়? 0 0 কাটেন, 4 34 কত? 4 34 3 4 12, 12,800, তাই না? 40% করলে দেখেন তো 12,800 হয় কিনা? 40% করলে কি 12,800 হয়? একটু দেখেন তো। সরি, 12,800 না, 4 4 16, 6 3 4 12 আর 1 13, তার মানে 13,600 হয় কিনা দেখেন তো ভাইয়া? 40% করলে কি 13,600 হয়? একটু দেখেন। $13,600 হয় কিনা দেখেন তো এটা করলে? 13,600 হয়, রাইট, 13,600, তাই না? 13,600 হয়। তাহলে দেখেন আমাদের বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া 40%। ভাইয়া কিসের 40%? মূল বেতনের 40%, তাহলে 13,600। তারপরে 22,000, 22,000-এর 40% করলে কত হয় দেখেন তো? 22,000-এর 40% করলে এটা হয় 12,800, তাই না? 22,000-এর 40% করলে কি 12,800 হয়? দেখেন মাহিন 8,800, 8,800 না 22,000, 12,800 দেখেন তো ভাইয়া। 8,800, সরি মাথা টাথা খারাপ হয়ে গেছে বুঝছেন। 8,800। আচ্ছা, একটু হেল্প করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে কি বলছে দেখেন, কল্যাণ তহবিলে সর্বনিম্ন 1200 টাকা। এই জায়গাটা একটু শেখার আছে ভাইয়া। কল্যাণ তহবিলে কি বলেছে? সর্বনিম্ন 1200 টাকা। তার মানে 34,000 টাকার 5% করতে হবে। ভাইয়া দেখেন তো 34,000 টাকার 5% কত টাকা হয়? 34,000-এর 5% হয় কত টাকা? 34,000-এর 5% হয় 1,700 টাকা, তাই না ভাইয়া? 34,000-এর 5% কি 1,700 টাকা হয়? 1,700 টাকা হয়, তাই না ভাইয়া? 34,000-এর 5% করলে 1,700 টাকা হয়। তার মানে আমি 1,700 টাকাই লিখব। যদি 1200 টাকার কম হয়, সাপোজ যদি 1200 টাকা হতো, সাপোজ যদি 1100 টাকা হতো, তাহলে আমাকে 1200 টাকা লিখতে হতো। বোঝা গেছে ভাইয়া? এই জিনিসটা কি বোঝা গেছে? কি বলেছে দেখেন তো, কল্যাণ তহবিলে দান। কল্যাণ তহবিলে দান তো কর্তনে যাবে, তাই না ভাইয়া? কি বলেছে? সর্বনিম্ন 1200 টাকা। তাহলে আমি আগে 5% করব, 5% করে দেখতে পাচ্ছি 1,700 টাকা হচ্ছে। দ্যাট মিনস আমি 1,700 টাকাই লিখব। আর যদি 1200 টাকার কম হইতো, আমাকে তাহলে 1200 টাকাই লিখতে হতো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এটা কি সবাই বুঝতে পেরেছি বলেন তো ভাইয়া? আবার দেখেন এখানে কত আছে? 2200 টাকার 5%। ভাইয়া 2200 টাকার 5% করলে হয় 1100 টাকা। এখন আমাকে বলেন, আমি কি মাহিনের কল্যাণ তহবিলে দান, এটা কি আমি 1100 টাকা লিখতে পারবো, না আমাকে 1200 টাকা লিখতে হবে? বলেন তো ভাইয়া, বলেন। মাহিনেরটা কি আমি 1100 টাকা লিখতে পারবো, না 1200 লিখতে হবে? আমি যদি মাহিনের 5% করি তাহলে দেখতে পাচ্ছি 1100 টাকা হচ্ছে, কিন্তু এখানে বলেছে সর্বনিম্ন 1200 টাকা। তাহলে আমি কি 1200 টাকা লিখবো, না 1100 টাকা লিখবো? বলেন তো ভাইয়া। 1200 টাকা লিখবো। ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে,
তাহলে কল্যাণ তহবিলে দান এটা যাবে অ্যাকচুয়ালি কোথায়, এটা যাই হচ্ছে কর্তনের মধ্যে। আর এখানে ছিল মহার্ঘ ভাতা, এটা আমি মিস্টেক করেছি, মহার্ঘ ভাতা হচ্ছে অর্জনে যাবে, ঠিক আছে। তাহলে মহার্ঘ ভাতা কি বলেছে 10% করে, তাই না? তাহলে একটা 3400 টাকা, একটা 2200 টাকা, তাহলে মহার্ঘ ভাতা 10%, ঠিক আছে। মহার্ঘ ভাতা কি জিনিস আমি বলেছি, কত ভাইয়া 3400 টাকা আর একটা হচ্ছে 2200 টাকা, তাহলে দুইটা মিলে হয় কত 5600 টাকা। ভাই এই দুইটা যোগ করে বলেন তো এখানে কত হয়। এরপরে দেখেন কি আছে, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, কল্যাণ তহবিলে দান এটা তো যাবে কর্তনে। ভাইয়া এই যে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দানটা কোথায় যাবে বলেন তো, নিয়োগকর্তার দান কিন্তু আমাদের অর্জনে যাবে, তাই না ভাইয়া? নিয়োগকর্তার দান কিন্তু আমাদের অর্জনে যাবে, তাহলে নিয়োগকর্তার দান কত পার্সেন্ট, 10%, তাহলে 3400 2200 সমান কত 5600। আর এখানে কি ছিল ভাইয়া, আর ছিল আমাদের কর্মীর দান। আমরা জানি যে কর্মীর দানের অংশটুকু কোথায় যাবে, কর্মীর দানের অংশটুকু কর্তনে যাবে, এটা আসবে না। অগ্রিম বেতন কর্তন বলেই দিয়েছে, দেখেন অগ্রিম বেতন কর্তন এটা কই যাবে, এটা যাবে কর্তনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আর কিছু নাই, তাই না ভাইয়া? আমাদের আর কিছু নাই। তাহলে এই দুইটা একটু যোগ করে বলেন তো বাড়ি ভাড়াটা কত হয়, 13600 আর 8800, 13 আর 8 21, 22400 হয়, তাই না ভাইয়া? 22400 হয় সম্ভবত। তাহলে এগুলো যোগ করে দেন, যোগ করলে কত হয় বলেন, এগুলো একটু যোগ করেন কত হয় বলেন। আচ্ছা যাই হোক হোক, যাই হবে হোক, আমি এটা আর দেখাচ্ছি না। এখন কি বলেছে দেখেন, এখন বলেছে আমাদের মোট কর্তন, কর্মীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। তাহলে কর্তন আমরা ভাইয়া নির্ণয় করতে পারবো না? অবশ্যই কর্তন নির্ণয় করতে পারবো। এই যে দেখেন কর্তনে কিন্তু কত যাবে, নিয়োগকর্তাও দিয়েছে কর্মীও দিয়েছে, তার মানে কর্তনে কিন্তু 20% করে যাবে, তাই না ভাইয়া? কর্তনে কত করে যাবে, 20% করে যাবে। নিয়োগকর্তা এবং কর্মী দুইজনাই যদি দান করে তাহলে আমাদের কি হয় ভাইয়া, ডাবলটা যায়, অর্থাৎ দুইটা যোগ করে 20%, এই 20% আমাদের কোথায় যাবে, এই 20% কিন্তু কর্তনে যাবে। অগ্রিম বেতন, এই অগ্রিম বেতনও হচ্ছে আমাদের কর্তনে যাবে। আর কি যাবে ভাইয়া, কল্যাণ তহবিলে দান এটাও কিন্তু কর্তনে যাবে। দেন আমি মোট বেতন পেলাম, এর আগে মোট উপার্জন পেলাম, ওই মোট উপার্জন থেকে এই তিনটা কর্তনের টাকাকে আমি যদি মাইনাস করে দিই তাহলেই আমি কি পাবো ভাইয়া, তাহলেই আমি নিট বেতন পাবো। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার বলেন, সবাই ক্লিয়ার? মেহেদি হাসান দুনিয়াতে প্রথম নাকি ভাই? এমসিকিউ ক্লাস কখন হবে? এমসিকিউ ক্লাস হয়ে গেল দুপুর থেকে, দেখেননি নাকি? এখন কি ক্যাপশন এমসিকিউ ক্লাস লেখা আছে বলেন? সবাই কি বুঝছেন ভাইয়া? কতে সমস্যা ওভারটাইম, আপনার এর আগে যে ওভারটাইমের ম্যাথ করাইলাম দেখেননি তখন? পরে যদি ক্লাসে আসেন এসে এটা পারি না ওটা পারি না করেন, ক্লাসের কোনো কিছু যদি না পারেন আর ক্লাসে যদি পরে জয়েন করেন তাহলে এটা পারি না ওটা পারি না বলে কমেন্ট করবেন না, ঠিক আছে? কারণ অপেক্ষা করতে হবে, ওই জিনিস হয়তো সামনে আসবে, না হলে অতীতে হয়ে গেছে, ঠিক আছে? ওভারটাইম বের করা শিখাইছি না শিখাইনি বলেন তো? যারা ক্লাসে আছেন তারা একটু বলেন তো, ওভারটাইম বের করা শিখাইছি না শিখাইনি? যারা ক্লাসে আছেন ভাইয়া বলেন তো, যারা ক্লাসে আছেন তারা একটু বলেন যে ওভারটাইম বের করা শিখাইছি না শিখাইনি বলেন। হ্যাঁ, অর্জন আর উপার্জন এক, শেখানো হয়েছে, ঠিক আছে? অর্জন আর উপার্জন এক। একজন কি বলছে, কল্যাণ তহবিলে বুঝাই দেন। কল্যাণ তহবিলে বলেছে সর্বনিম্ন 1200 টাকা রাখতে হবে। তো আপনাকে আগে কি করতে হবে, কল্যাণ তহবিলের টাকাটা বের করতে হবে। 34,000-এর 5% করলে হয় 1700 টাকা। ভাইয়া এটা 1200 টাকার বেশি না? অবশ্যই 1200 টাকার বেশি, সেই কারণে আমি 1700 টাকায় লিখবো। আর মাহিনেরটা করি, মাহিনেরটা হচ্ছে 22,000 টাকার 5% করলে কত টাকা হয় ভাইয়া, 1100 টাকা হয়। ভাইয়া দেখেন তো কি বলেছে, কমপক্ষে 1200 টাকা রাখতে হবে, কিন্তু মাহিনের হয়েছে 1100 টাকা, তার মানে কি 1200 টাকার কম না? যদি 1200 টাকার কম হয় তাহলে আমাকে 1200 টাকাই লিখতে হবে, আর যদি 1200 টাকার বেশি হয় তাহলে আমাকে ওই বেশি টাকাটাই লিখতে হবে। বুঝতে পেরেছেন যে কর্মীর দান বুঝেননি? তার কি এখন ক্লিয়ার হয়েছে এটা? বলেন বলেন।
সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন কিনা ভাইয়া বলেন তো? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? ইয়েস অর নো? জুয়েল নাকি এটা এই ছেলেটা? জুয়েল পাল। জুয়েল পাল, বোর্ড প্রশ্নে চিকিৎসা থাকুক আর না থাকুক, এখানে কি চিকিৎসা আছে? আর চিকিৎসা যদি থাকে তাহলে কই যাবে সেটা তো বলে দিয়েছি। আপনি মানে এই ধরনের কথাবার্তা হইলে তো মানে কি বলবো আর, আপনাদের এই কমন সেন্স শিখেন, বুঝছেন? ননসেন্স কথাবার্তা বললে হবে না। চিকিৎসা ভাতা কার মধ্যে যাবে এটা তো বলে দিয়েছি, তারপরে আপনি চিকিৎসা ভাতা করে চিল্লাচ্ছেন কেন? আমি যে অঙ্ক করাচ্ছি এই অঙ্কে চিকিৎসা ভাতা আছে? আমি যে অঙ্ক করাচ্ছি এই অঙ্কে চিকিৎসা ভাতা আছে? এক কথা বারবার বলে যাচ্ছেন। এটা তো আমি পড়াই নিয়ে স্লাইড, তো এই স্লাইডে কি বলেছে? চিকিৎসা ভাতা থাকলে অর্জনে উপার্জনে দিবেন। তো কি সমস্যা আপনার ভাই? কল্যাণ তহবিল 3 বার বোঝানো হয়েছে, হ্যাঁ আর বোঝানো যাবে না। কল্যাণ তহবিল 3 বার ধরে বোঝাচ্ছি, আবার বোঝান। কি বুঝেননি কল্যাণ তহবিলে বলেন তো ভাই? কল্যাণ তহবিলে কি বুঝেননি? কল্যাণ তহবিল 3 বার বুঝাইলাম, আবার কল্যাণ তহবিল বোঝান। এই অধ্যায় থেকে একটা আসবে, ঠিক আছে? নেট বেতনের পরিমাণ কিভাবে বের করব? উপার্জন থেকে কর্তন বাদ দিতে হবে। ক্লাসে পড়ে আসলে এই ধরনের প্রশ্ন করবেন না, এটা 2 নম্বর অঙ্ক করানো হচ্ছে, ঠিক আছে? উপার্জন থেকে কর্তন বাদ দিবেন, তাহলেই নিট বেতন পাবেন। বোঝা গেছে ভাইয়া? উপার্জন থেকে কর্তন বাদ দিবেন, তাহলে নিট বেতন পাবেন। বোঝা গেছে? সবাই কি বুঝছেন ভাই? টেস্ট পেপারে চিকিৎসা ভাতা আছে না নাই সেটা তো বড় কথা না। আমি এখানে যে অঙ্ক করাচ্ছি এখানে চিকিৎসা ভাতা আছে কি নাই সেটা দেখেন। আপনি টেস্ট পেপার নিয়ে টানাটানি করছেন কেন? আমি যে অঙ্ক করছি সেখানে দেখেন যে চিকিৎসা ভাতা আছে না নাই। হ্যাঁ, রাত্রে আপনাদের মাথা খারাপ হয় না কি হয়? ননসেন্সের মতো আচরণ করছেন কয়েকজন, বুঝছি না। দেখেন নেক্সটটা দেখেন। আরেকটা ম্যাথ দেখাবো, ঠিক আছে? আরেকটা ম্যাথ করা আছে, পিডিএফ দিয়ে দিব, দেখাবো। এটা দেখেন, এই যে একটা ম্যাথ দেখেন, ঠিক আছে? এই পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে, ঠিক আছে? ভবিষ্যৎ তহবিলেরটা প্রথম থেকে ক্লাস করবেন আবার, ঠিক আছে? ভবিষ্যৎ তহবিলেরটা প্রথম থেকে ক্লাস করবেন আবার। দেখেন, এটা দেখেন। যদি জীবনে অঙ্ক না করে থাকেন, মাথার মধ্যে যদি না ঢোকে, তাহলে ঘুমাই যান, না হলে বাসায় পড়াশোনা করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা দেখেন। এখানে কি বলছে? এই প্রশ্নটা দেখেন, একটা প্রশ্ন দিয়েছে না, সুন্দর। দেখেন প্রশ্নটাতে কি বলছে? মূল বেতন 9 টাকা। আচ্ছা 9 টাকা হারে হবে সম্ভবত এটা, ঠিক আছে? বা এটা মিস্টেক হইতে পারে। বাংলা কথা, মূল বেতন হচ্ছে 18,000 টাকা, 20,000 টাকা। বাড়ি ভাড়া মূল বেতনের 45%, 45%। সবাই দেখতে পাচ্ছেন না ভাইয়া? এরপরে দেখেন, ঠিক আছে ভাইয়া? জাবেদা করব, ধৈর্য ধরেন ভাইয়া, ধৈর্য ধরেন। অঙ্ক করাচ্ছি, জাবেদা করব, একটু ধৈর্য ধরেন, সব করে দেব, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, সব করে দেব, ঠিক আছে? আচ্ছা দেখেন, মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, ভবিষ্যৎ তহবিলে কর্তন, মূল বেতনের, কল্যাণ তহবিলে কর্তন, ঠিক আছে? সবকিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার আমাদেরকে কি বলেছে দেখেন তো ভাইয়া? এখানে আমাদের আরেকটা কথা বলেছে। কি বলেছে? জানুয়ারি মাসে মোট কার্যদিবস ছিল 25 দিন। উক্ত মাসে মন্টু 5 দিন এবং পিন্টু 3 দিন বিনা বেতনে ছুটি ভোগ করে। তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া, বিনা বেতনে ছুটি, এই বিনা বেতনে ছুটি অর্জনে যাবে না কর্তনে যাবে? বলেন তো ভাইয়া, বিনা বেতনে ছুটি অর্জনের মধ্যে যাবে না কর্তনের মধ্যে যাবে? কে বলতে পারে? দেখেন, বিনা বেতনে ছুটিটা অর্জনে যাবে না কর্তনে যাবে? একটু বলেন তো দেখি ভাইয়া। বিনা বেতনে ছুটি অর্জনে যাবে না কর্তনে যাবে? কে বলতে পারে? বলেন।
বিনা বেতনে ছুটি অবশ্যই কর্তনে যাবে। ভেরি গুড, আমি পড়াইছি। এখন দেখেন কি বলেছে, এখন আমাদেরকে বলেছে কতে বলেছে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ভাইয়া বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ কিভাবে নির্ণয় করব, দেখেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন ওপরে থাকবে মূল বেতন, মূল বেতনকে আমরা ভাগ দিব কি দিয়ে, কার্য দিবস দিয়ে ভাগ দিব, আর গুণ দিব দিন দিয়ে। কিসের দিন ভাইয়া, এই যে বিনা বেতনে কতদিন ছুটি ভোগ করেছে এই দিন দিয়ে ভাগ দিব। তাহলে দেখেন মন্টুর হচ্ছে মূল বেতন ছিল কত, 18,000 টাকা, একে আমরা ভাগ দিয়েছি কি দিয়ে, কার্য দিবস দিয়ে। এই যে দেখেন বলে দিয়েছে কার্য দিবস ছিল 25 দিন, তাহলে 25 দিন মূল বেতনকে কি করেছি আমি, দেখেন মূল বেতনকে কার্য দিবস দিয়ে ভাগ করেছি, গুণ দিয়েছি কি দিয়ে ভাইয়া, মন্টু 5 দিন বিনা বেতনে কাজ করেছে সেজন্য 5 দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের মন্টুর বিনা বেতনে ছুটি পেয়ে গেছি। সবাই কি বুঝতে পেরেছেন বিনা বেতনের ছুটি? পূজান দাস আপনাকে বুঝতে হবে না, ঘুমাই যান ভাইয়া, আপনাকে বুঝতে হবে না, না বুঝলে কষ্ট করে মাথায় ঢোকানো লাভ নাই, পরীক্ষার আগের দিন বুঝে তো লাভ নাই, তাই না? সারা জীবন মাথায় ঢোকেনি, এখনো যদি না ঢোকে ঘুমিয়ে যান। ওকে ওকে ভাইয়া, তাহলে বুঝতে পেরেছেন সবাই বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ কিভাবে নির্ণয় করব। দেখেন মূল বেতনকে ভাগ দিব কার্য দিবস দিয়ে, কার্য দিবস কতদিন, 25 দিন, তার মন্টুর মূল বেতন ছিল কত, 18,000, ভাগ দিয়েছি কার্য দিবস দিয়ে, আর গুণ দিব কি দিয়ে, গুণ দিব হচ্ছে বিনা বেতনে কতদিন সে ছুটি ভোগ করেছে সেটা দিয়ে গুণ দিব, তাহলে আমাদের বিনা বেতনে ছুটির পরিমাণ মানে কর্তনের পরিমাণ পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, এরপরে দেখেন আমাদেরকে খতে কি বলেছে, দেখেন খতে বলেছে এটা দিয়ে দিলেই বুঝতে পারবেন বাসায়, ঠিক আছে, বাসায় দিয়ে দিলেই বুঝতে পারবেন। ওকে আচ্ছা, মন্টু 2 বার আসছে, তাহলে এটা মিস্টেক হয়েছে, মন্টুর জায়গাতে যে এটা লিখে নেবেন, কে আছে এখানে, পিন্টু হবে। হ্যাঁ, এটা মন্টু না, এটা হবে পিন্টু, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবেন। ওকে, এটা হবে পিন্টু, তাহলে পিন্টুরটাও একইভাবে বের করা হয়েছে। এবার দেখেন খতে কি বলেছে, খতে বলেছে জানুয়ারি মাসে বেতন বিবরণী প্রস্তুত করো। ভাইয়া বেতন বিবরণী প্রস্তুত করা মানে আপনাকে নিট বেতন বের করতে হবে, বেতন বিবরণী প্রস্তুত করা মানে কি বের করতে হবে, নিট বেতন বের করতে হবে। তো নিট বেতন কিভাবে বের করব ভাইয়া, মোট উপার্জন থেকে কর্তন বাদ দিব, তাই না ভাইয়া, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিব, দিলেই আমরা নিট বেতন পেয়ে যাব। তাহলে যখন বেতন বিবরণী যখন প্রস্তুত করতে বলবে আমাদেরকে, তখন আমি কি বের করব ভাইয়া বলেন তো? কি বের করব বলেন? আমাদের যখন বিনা বেতনে, ঠিক আছে, সরি, আমাদের যখন বেতন বিবরণী প্রস্তুত করতে বলবে তখন আমরা কি বের করব, নিট বেতন বের করব। ক্লিয়ার ভাইয়া? ওকে ভেরি গুড, তাহলে দেখেন আমরা করাই আছে, আমরা একটু দেখে নিই এক চান্সে। এই যে দেখেন উপার্জন, এই যে মন্টু পিন্টু মোট টাকা, ঠিক আছে, এই যে উপার্জন, উপার্জনের মধ্যে মূল বেতন কত, 18,000, 20,000, 38,000, এর সাথে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া 45% করেছিল সেগুলো লিখেছি। চিকিৎসা ভাতা, ভাইয়া চিকিৎসা ভাতা অর্জনে যাবে, আগেই বলেছি। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা দেয়া হয়েছে, দিয়ে এটা কি পাওয়া গেল ভাইয়া, মোট বেতন পাওয়া গেল। এখন মোট বেতন থেকে কি যাবে ভাইয়া, মোট বেতন থেকে আমাদের কর্তনগুলো বাদ যাবে, ঠিক আছে। কর্তনের মধ্যে ভবিষ্যৎ তহবিলে কর্তন দেখেন 1800 টাকা। দেখেন এই জায়গাটা একটা জিনিস দেখেন ভাইয়া, এই জায়গাতে একটা জিনিস দেখেন, এখানে কি বলেছে দেখেন তো, এই জায়গাতে কি বলেছে, এই জায়গাতে আমাদেরকে বলেছে ভবিষ্যৎ তহবিলে কর্তন। এখন ভবিষ্যৎ তহবিলে কর্তনটা কার এটা কিন্তু বলে দেয়নি, নিয়োগকর্তা না কর্মী, এটা কি বলে দিয়েছে ভাইয়া? দেখেন তো এই অঙ্কে কি বলেছে ভবিষ্যৎ তহবিলে কর্তনটা নিয়োগকর্তার হবে না কর্মীর হবে, এটা কি বলে দিয়েছে? যদি কিছু না বলে তাহলে এটা অবশ্যই কর্মীর ধরে করতে হবে, আর কর্মী ধরে করলে অবশ্যই সেটা কার মধ্যে যাবে, কর্তনের মধ্যে যাবে। সবাই কি বুঝেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে সবাই যদি বুঝে থাকি তাহলে আমরা দেখি সেটাই কিন্তু এখানে করা হয়েছে, ঠিক আছে, এটাই কিন্তু এখানে করা হয়েছে। দেন আমাদের কি করলাম, বিনা বেতনে ছুটি বাবদ কর্তন দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে নিট প্রদেয় বেতন সেটা কিভাবে বের করলাম, মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিলাম, দিলে আমাদের এত টাকা করে আসছে। এতদূর সবাই বুঝছি ভাইয়া বলেন?
এতদূর কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলেন। এই যে দেখেন আমাদের এই যে 30,700 মোট বেতন এসেছিল, সেখান থেকে মোট কর্তন 5,500 বাদ দিলাম, তাহলে দেখেন মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিলাম, তাহলে মন্টুর হইল 25,200, পিন্টুর হইল 29,500, আর এদিকে মোটেরটা আসছে কত? 54,700। তাহলে এটা আমাদের কি বের হলো? বেতন বিবরণী বের হলো। সবাই কি ক্লিয়ার ভাইয়া বেতন বিবরণী? বলেন, সবার কি বেতন বিবরণী ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। কিছু কিছু ছেলে মেয়ে আসে ক্লাসে ঝামেলা করার জন্য, বুঝছেন? এরা হয়তো আদার কোনো জায়গার পেড এজেন্ট, বুঝছেন? ক্লাসে এসে গোলমাল করব, খারাপ কথা বলবো, ভাইয়া কিছুই বুঝছি না, মাথার উপর দিয়ে যাচ্ছি, এরকম কিছু আসে। এগুলো হচ্ছে মানে ক্লাসে ডিস্টার্ব করার জন্য ফেক আইডি বা কারো পক্ষ হয়ে এসে ক্লাসে ঝামেলা করে এরা, বুঝছেন? ক্লাসের মুড নষ্ট করার জন্য, ঠিক আছে? এবার দেখেন হয়ে গেল না? এবার গ নম্বরে দেখেন জাবেদা বলেছে, ঠিক আছে? জাবেদার জন্য যারা সুইসাইড করছিলেন তারা এখন দেখেন যে জাবেদা কিভাবে বের করব আমরা, ঠিক আছে? এখন বলেছে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ওকে, এখন আমরা জাবেদা দাখিলা দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, শহীদ স্যার ঠিক বলেছে। এবার দেখেন আমরা জাবেদা দাখিলা দিব। দেখেন জাবেদা আমরা কয়টা জাবেদা হবে? 3টা জাবেদা হবে আমাদের, ঠিক আছে? কয়টা জাবেদা? 3টা জাবেদা দিব আমরা, ঠিক আছে? সাধারণত 3টা জাবেদা হয়ে থাকে। প্রথম জাবেদাটা দিব আমরা কিসের? দেখেন প্রথম জাবেদাটা আমরা দিব মোট বেতনের। কিসের ভাইয়া? যেটা মোট বের হবে সেটা মোট বেতন। ওকে ভাইয়া, মোট বেতন মানে কি? মোট উপার্জন। মোট উপার্জনের জাবেদা দেব। ক্লিয়ার ভাইয়া? তাহলে মোট উপার্জনের জাবেদা কি হবে? দেখেন মোট উপার্জনের জাবেদা বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। ওকে ভাইয়া, কত টাকা বসাইছি? 64,700, 64,700। বেতন বকেয়া ভিত্তি যেহেতু ফলো করি, ব্যয় বৃদ্ধি পেল, বেতনটা এখনো পরিশোধ করিনি, সেই জন্য প্রদেয় বেতন হিসাব নামক দায় বৃদ্ধি পেল। কত টাকা বসাবো ভাইয়া এখন বলেন তো? কত টাকা বসাবো বলেন? কত টাকা বসাবো? 64,700। তার মানে দেখেন 64,700 কিন্তু মোট বেতনের টাকা, তাই না ভাইয়া? 64,700 কিন্তু মোট বেতনের টাকা। এই টাকাটা দিয়ে প্রথম জাবেদা হবে। তাহলে মোট বেতনের টাকা দিয়ে যেটা প্রথম জাবেদা হবে, বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। এটা কি ক্লিয়ার হতে পেরেছি ভাইয়া সবাই? বলেন, এটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি? বলেন, এটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি? বলেন তো ভাইয়া, এটা সবাই ক্লিয়ার হতে পেরেছি কিনা বলেন? প্রথম জাবেদা কি আমরা সবাই ক্লিয়ার? প্রথম জাবেদা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা মোট উপার্জন বা মোট বেতন দিয়ে আমরা প্রথম জাবেদা দিব বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। যদি এখানে বেতন না বলে মজুরি বলতো তাহলে আমরা লিখতাম মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। ওকে ভাইয়া? ওকে, নেক্সটে যাই আমরা। এবার দেখেন আমাদেরকে এখন কি করতে হবে? এই যে দেখেন আমাদের এই যে প্রদেয় বেতন, এই যে প্রদেয় বেতন, প্রদেয় বেতন, এই যে প্রদেয় বেতনকে আমরা কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম, ঠিক আছে? এখন আপনারা হয়তো পড়েছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের খরচ নির্বাহ করার জন্য ভাউচার ব্যবহার করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের খরচ প্রদান করার জন্য ভাউচার ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন দেখেন এই প্রদেয় বেতনটা ডেবিট হয়ে যাবে। যে প্রদেয় বেতনকে আমরা প্রথম জাবেদায় কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। এখন এই দায়টা কি হয়ে যাবে? কমে যাবে। সেজন্য প্রদেয় বেতন 64,700কে আমরা কি করলাম ভাইয়া? 64,700কে আমরা এখানে কি করে দিব? ডেবিট করে দিব। করেছি ভাইয়া? এবার দেখেন আমরা বেতনের যে আসল টাকাটা, সেই টাকাটা কি ভাইয়া? নিট বেতনের টাকা, যেটা আমরা প্রদান করব। সেই নিট বেতনের টাকাটা দিয়ে আমরা কি করব? যেহেতু ভাউচার দিয়ে আমরা টাকা পরিশোধ করব, সেজন্য প্রদেয় ভাউচার ক্রেডিট করে দিব 54,700। এই প্রদেয় ভাউচারের টাকাটা হবে নিট বেতনের টাকা। কিসের টাকা ভাইয়া? নিট বেতনের টাকা হবে। ওকে ওকে। এবার দেখেন মনে রাখবেন কোম্পানি যেগুলো কর্তন করে, এই কর্তনগুলো কিন্তু কোম্পানির কাছে কি? কোম্পানির কাছে দায়। কোম্পানি যেগুলো কর্তন করে এগুলো কিন্তু কোম্পানির কাছে দায়। সেই কারণে দেখেন এই যে কর্তন, যতগুলো কর্তন হিসাব আসবে সব কর্তন হিসাবগুলোকে ক্রেডিট করতে হবে। দেখেন করেছে, করেছে ভাইয়া? দেখেন তো করেছে কিনা? করেছে? দেখেন, এই কথা শুনতে পাচ্ছেন না? একজন বলছে মিউট হয়ে গেছে। দেখেন এই
কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে। তাহলে দেখেন যতগুলো কর্তন আছে এই কর্তনগুলো কিন্তু কোম্পানির কাছে দায়, সেজন্য প্রতিটা কর্তনকে কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। হয়েছে ভাইয়া? হয়েছে। ওকে, এবার দেখেন ফাইনালি আমরা এখন কি করব? কর্মচারীকে বেতন প্রদান করব। তাহলে বেতন আমি কোনটা প্রদান করব? এই যে প্রদেয় ভাউচারকে আমি কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। এখন সে প্রদেয় ভাউচারের টাকাটা আমি পরিশোধ করে দিব। তাহলে দায় পরিশোধ করলে কি হয়ে যায়? ডেবিট হয়ে যাবে। কোন টাকাটা ভাইয়া? নিট বেতনের টাকাটা। আর টাকাটা আমি কি দিয়ে পরিশোধ করব? নগদ টাকা অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করব। যেটা দিবেন সেটাই হবে, সেটাকে আপনি ক্রেডিট করে দেন। ব্যাংকের টাকা কমে গেলে সেটা ক্রেডিট হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ইয়েস অর নো ভাইয়া বলেন তো। আমি আবারও বলি, দেখেন প্রথমে মোট বেতনের টাকা দিয়ে জাবেদা দিতে হবে। কি দিয়ে ভাইয়া? মোট বেতনের টাকা দিয়ে প্রথমে জাবেদা দিব। বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। এটা কি? মোট বেতনের টাকা দিয়ে দিব। এরপরে প্রদেয় বেতনটা, এই যে প্রদেয় বেতনের টাকা সবসময় কোন টাকা হবে? মোট বেতনের টাকা হবে। সেই জন্য প্রদেয় বেতনকে আমরা কি করেছি? ডেবিট করেছি। করার পরে প্রদেয় ভাউচারকে ক্রেডিট করব। কোন টাকা দিয়ে? প্রদেয় ভাউচারের টাকাটা নিট বেতনের টাকা হবে। কি বেতনের টাকা? নিট বেতনের টাকা। সেটাকে কি করব? ক্রেডিট করব। করার পরে যতগুলো কর্তন আছে এই সকল কর্তনগুলো কোম্পানির কাছে কি ভাইয়া? দায়। সেজন্য এই দায়গুলোকে আমরা ক্রেডিট করব। করেছি না? করা হয়েছে। এরপরে প্রদেয় ভাউচারের টাকাটা পরিশোধ করে দিব। সেজন্য প্রদেয় ভাউচার ডেবিট। আর টাকাটা কি দিয়ে পরিশোধ করব? নগদ টাকা দিয়ে পরিশোধ করলে নগদান ক্রেডিট, অথবা এখানে আপনি ব্যাংকে ক্রেডিট করতে পারবেন। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন। প্রতিটা জাবেদার ব্যাখ্যা দিতে হবে। যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নাই তবে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। ওকে, যদি প্রশ্নে বলে দেয় ব্যাখ্যার প্রয়োজন নাই তাহলে ব্যাখ্যা দিব না। এছাড়া প্রতিটা জাবেদার ব্যাখ্যা দেয়া বাধ্যতামূলক। ঠিক আছে? জাবেদার ব্যাখ্যা বাধ্যতামূলক। যদি প্রশ্নে বলে দেয় ব্যাখ্যার প্রয়োজন নেই তবে আমি ব্যাখ্যা দিব না। ক্লিয়ার ভাইয়া? বলেন। জাবেদা আসার পসিবিলিটি কেমন? জাবেদা আসার পসিবিলিটি 50-50, আসতেও পারে নাও আসতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা শিখে যাব। ঠিক আছে, 3টা ম্যাথ শিখাইছি। এই 3টা ম্যাথ শিখে যেতে কি খুব প্যারা লাগবে? বলেন তো ভাইয়া। এই 3টা ম্যাথ শিখে যেতে কি কোনো প্যারা লাগবে? দ্বিতীয় জাবেদার ব্যাখ্যা কি দিবেন? এই যে ব্যাখ্যা লেখা আছে, পিডিএফ দিয়ে দিব, পড়ে নেবেন। নিট বেতন কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো। প্রথমে দেখবেন অনুমোদিত বেতন হিসাবভুক্ত করা হলো, নিট বেতন কর্তন হিসাবভুক্ত করা হলো, লাস্টেরটা নিট বেতন পরিশোধ করা হলো। 3টা ব্যাখ্যা। বুঝছেন? সবাই বলেন। যারা শিখতে আসে সবাই তো A+ পায় না, সবাই চান্সও পায় না। যারা শিখতে আসে অ্যাট এনি কস্ট তারা শিখে যাবে। আর যারা মাথার উপর দিয়ে যাচ্ছে, স্যার ভাল লাগছে না স্যার, পারছি না স্যার, জীবনে দেখিনি স্যার, তারা জীবনেও শিখতে পারবে না। ক্লিয়ার? বলেন। তাহলে আমি একবারে সব রুলস দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আমি একবারে সব রুলস দিয়ে আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা ইজিলি শিখতে পারেন। ঠিক আছে, এখানে একটা মিস্টেক ছিল, এই মিস্টেকটা একটু ক্লিয়ার করে নিতে হবে। সেভ দিয়ে দিই। ঠিক আছে, এটা আমি সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে এই জিনিসটা যদি একটু মাথায় রাখেন তাহলে আমরা অঙ্কগুলো কিন্তু ইজিলি করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা রাখলে আমরা ইজিলি করতে পারবো। যদি বলে কর্মীর দান বললে কর্তনে, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, ভাইয়া নিয়োগকর্তার দান যদি বলে তাহলে অর্জনেও যাবে, কর্তনেও যাবে। ক্লিয়ার ভাইয়া? ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান ও নিয়োগকর্তার দান, যদি কর্মীর দান এবং নিয়োগকর্তার দান বলে তাহলে কর্মীর দানটা এবং নিয়োগকর্তার দান এটা দুই জায়গাতেই যাবে এবং 2টা পার্সেন্টেজ যোগ হয়ে যাবে। তাই না ভাইয়া? 2টা পার্সেন্টেজ আমাদের যোগ হয়ে কোথায় যাবে? 2টা পার্সেন্টেজ যোগ হয়ে
কর্তনে যাবে। আর নিয়োগকর্তার দানটুকু কোথায় যাবে তখন? নিয়োগকর্তার দানটুকু অর্জনে যাবে। প্রতিটা নিয়মের অঙ্ক শেখানো হয়েছে। যারা ভুলে যাচ্ছেন এই ছকটা নিয়ে বসবেন, দেখবেন যে অঙ্ক ভুল হয় কিনা। আবার অনেক বোর্ডে এসেছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান বলে, তাহলে যে পার্সেন্টেজটা দেয়া থাকবে এটা যাবে অর্জনে, আর এই পার্সেন্টেজের দ্বিগুণ অর্থাৎ 20% যাবে কর্তনে। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? বলেন। এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, এখন ক্লিয়ার স্যার, ভেরি গুড। প্রদেয় ভাউচারের টাকা ভাইয়া, প্রদেয় ভাউচারের টাকাটা নিট বেতনের টাকা হবে। ঠিক আছে, প্রদেয় ভাউচার, ঠিক আছে, প্রদেয় ভাউচারের টাকাটা কি হবে? নিট বেতনের টাকা হবে। ঠিক আছে, প্রদেয় বেতনের টাকাটা নিট হবে। ওকে, দাঁড়ান, কই গেল কই গেল? প্রদেয় বেতন আমি আবারও বলে দিচ্ছি, যার সমস্যা আমি আবারও বলে দিচ্ছি। দেখেন, এই যে প্রদেয় বেতনের টাকাটা হবে মোট বেতনের টাকা। কি বেতন ভাইয়া? মোট বেতন। ওকে, আর প্রদেয় ভাউচারের টাকাটা হবে নিট বেতন দিয়ে। ক্লিয়ার ভাইয়া? আর কারো কোনো প্রশ্ন আছে? এত রাত জেগে এত সময় নষ্ট করে কেন কষ্ট করে আপনাদেরকে এটা পড়ালাম? ঠিক আছে, এত কষ্ট করে কেন পড়াইলাম এটা? ঠিক আছে, কেন করাইলাম? তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে আপনারা অধিকাংশই উৎপাদন ব্যয় শিখে যাচ্ছেন না, আপনারা অধিকাংশই অংশীদারি করবেন না, ভয় পান। ঠিক আছে, তো একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট আপনার হয়ে গেল। এর সাথে সাথে সাপোজ আপনি ভাবছেন শেয়ারের অঙ্ক করবেন, এখন এই শেয়ারের অঙ্ক করতে যেয়ে দেখছেন একটা আনকমন ম্যাথ আসলো, তখন আপনি কি করবেন? বসে বসে আঙ্গুল খাবেন, তাই না? তো সেই কারণে ভাইয়া বেতন মজুরিটা যে কেউ যদি একটু দেখে যায় আজকে রাত্রেও, আমার মনে হয় সে ভালো করতে পারবে। ঠিক আছে, যে কেউ যদি দেখে যায় সে ভালো করতে পারবে। ঠিক আছে, সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? কারো কোনো প্রশ্ন আছে? অনেকক্ষণ বেজে গেছে, তাই না? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যাদের সমস্যা হয় ক্লাসটা থেকে যাচ্ছে তারা আরেকটু দেখবেন। ঠিক আছে, তারা আরেকটু দেখবেন। আর হচ্ছে আগামীকাল সকাল 11টায়, কালকের রুটিন শুনে নেন। আগামীকাল সকাল 11টায় নাজমুল স্যারের ক্লাস আছে, সিকিউ ক্লাস। ঠিক আছে, নাজমুল স্যারের সিকিউ ক্লাস আছে। রুটিনটা বলে দিই। সিকিউ, আর্থিক বিবরণী, সেই সাথে সাথে অংশীদারিটাও শেষ করবে স্যার। ওকে ওকে, এরপরে বিকাল 3টায়, ঠিক আছে, বিকাল 3টায় আমার এমসিকিউ ক্লাস আছে, লাস্ট অ্যাকাউন্টিং ক্লাস উইথ এইচএসসি 24 ব্যাচ। ওকে, আমার শেষ ক্লাস কালকে এইচএসসি 24 ব্যাচের সাথে। আর্থিক বিবরণী এমসিকিউ, উৎপাদন ব্যয় এমসিকিউ। ঠিক আছে, এই দুইটা আমি করাবো। আর্থিক বিবরণী এমসিকিউ, উৎপাদন ব্যয় এমসিকিউ। আর সন্ধ্যা 7:15 নাজমুল স্যারের এমসিকিউ ক্লাস আছে। ঠিক আছে, স্যার করাবে হচ্ছে অনুপাত এবং সেই সাথে সাথে অংশীদারি, তাহলেই গেম ওভার। ওকে ভাইয়া, ক্লিয়ার সবাই? ওকে, দুপুরবেলা ক্লাস নিয়েছিলাম, ঠিক করে দিব মানে ক্লাসে কি আমি কোনো জাদু করে রেখেছি যে ঠিক করে দিব? বলেন। তাহলে যারা শিখলেন, ঠিক আছে, যারা বেতন মজুরি শিখলেন তারা আজকে একটু রাত জেগে পড়াশোনা করলেও কিছু হবে না। 3টা ম্যাথ একটু সলভ করেন তো ভাইয়া। যারা বেতন মজুরি শিখলেন 3টা ম্যাথ একটু সলভ করে ঘুমান তো আজকে। 3টা ম্যাথ সলভ করে ঘুমান, আমার মনে হয় যে একটা ভালো কিছু হবে। ঠিক আছে ভাইয়া? ওকে।
তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আর কালকে সারাদিন আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট এবং পিডিএফ দিতে থাকবো, এগুলো একটু ফলো করবেন। ওকে ভাইয়া? ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখানে শেষ করলাম, ঠিক আছে? আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকেন।